অর্থাৎ অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। তোমরা কি 2 নম্বরটা অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, তারপর 3 নম্বরটা হচ্ছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। আজকে আমরা অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা খুব দ্রুত আলোচনা করব। আমি শুধু তোমাদেরকে বোঝাবো। আমি কোনো আহ, মানে কি বলবো, যে বোঝানো ছাড়া আমার কিছুই করার নেই। তোমাদেরকে পিডিএফ দেব, কিন্তু পিডিএফটা দেখার আগে ক্লাসে মনোযোগ দিয়ে বুঝলে আমার ধারণা 60% হয়ে যায়। দ্বিতীয়ত হলো, আগামীকাল কোনো একটা ফাঁকে রেকর্ডটা দেখলে 100% হয়ে যায়। সো ওই পিডিএফ আর মুখস্থ করতে হয় না, কারণ পরীক্ষার হলে বানায় লিখতে হবে। পরীক্ষার হলে যারা বানিয়ে লিখতে পারবে দে আর ক্রিয়েটিভ, এবং ক্রিয়েটিভ ছেলে মেয়েরা মেরিটে চান্স পায়। এটা হচ্ছে বাস্তবতা। তো তোমরা যদি মনে করো যে না পিডিএফ পেলে মুখস্থ করবো আর রেকর্ড পেলে রেখে নেবে, তা হবে না, এটা ঠিক হবে না। তো যাও, আজকে আমরা চলে আসি কনসেপচুয়াল ইস্যু। আচ্ছা, এই যে দেখো কনসেপচুয়াল ইস্যু, আমি 2 নম্বর দেখতে পাচ্ছ তোমরা? বলো দেখতে পাচ্ছ কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, বলো কি লেখা আছে এটা। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বে যারা কাজ করে, অভিনয় করে, বিশ্বের কারক। অ্যাক্টরস মানে যারা অ্যাক্ট করে। অ্যাক্ট করে মানে হলো যারা কাজ করে, কারক। আমি যে পড়াচ্ছি কারক, তুমি পড়ছো কারক। তো বিশ্বে কাজ করে হলো বিশ্বের রাষ্ট্র সমূহ। এখানে অ্যাক্টরস মানে হচ্ছে বিশ্বের রাষ্ট্র সমূহ। তাহলে আমরা সবকে বুঝে গেলাম অ্যাক্টরস মানে কি হবে আমাদের। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, এখানে বিশ্বের রাষ্ট্র সমূহ, তাই না? জি স্যার। তাহলে অ্যাক্টরস মানে আমরা এখানে কি ধরে নেব? বিশ্বের রাষ্ট্রসমূহ। রাষ্ট্রসমূহ। এখন রাষ্ট্রসমূহের পর দেখো বলা আছে মডার্ন স্টেট। এটা দেখলে তো বোঝা যায় অ্যাক্টর মানে কি। তো প্রথমে জি কি স্যার। বলা আছে? মডার্ন মডার্ন স্টেট। স্টেট। আধুনিক রাষ্ট্র, তাই না? জি স্যার। আধুনিক রাষ্ট্র তো। জি স্যার। আচ্ছা, আধুনিক রাষ্ট্রে মানে কি, তার আগে রাষ্ট্র ব্যবস্থা ছিল একটা। আধুনিক রাষ্ট্র মানে হচ্ছে আধুনিক। তাহলে আধুনিকের পূর্বে আমি যদি মিডিয়াবেল স্টেট বলি, এনসিয়েন্ট স্টেট বলি, মডার্ন স্টেট বলি। মডার্ন স্টেট বলতে কি, এটা আধুনিক কালের যে রাষ্ট্র ব্যবস্থাপনা, তার আগের তো না, তাই না? তাহলে মডার্ন স্টেটটা কখন কিভাবে হলো আমি সেটা একটু বলবো। তোমরা জানো যে প্রাচীন গ্রিসে পৃথিবীর ইতিহাসে প্রথম নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। সেই নগর রাষ্ট্রের ধারণা সেখান থেকে এসছে, যেখানে মানুষের সমর্থন নিয়ে নগর রাষ্ট্রের নগর পিতারা শাসন করতেন। সেই সময়ও একটা নগর রাষ্ট্রের সাথে আর একটা নগর রাষ্ট্রের দ্বন্দ্ব হতো, সংঘাত হতো, যুদ্ধ হতো। যেমন খ্রিস্টপূর্ব 431 স্পার্টা এথেন্সের, মানে এখন যেটা গ্রিস, সেখানকার আরেকটা নগর রাষ্ট্র ছিল স্পার্টা, সেটা আক্রমণ করেছিল এথেন্সকে। তখন এথেন্সের শাসক ছিল পেরিক্লিস। এই এই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা ইতিহাসে মহান একটা মানুষ পাবো, মহান একটা জায়গা পাবো, মহান একটা দর্শন পাবো, যেটা এথেন্সের থেকে উঠে এসছে, যেটা আমাদের মানবিক দর্শনকে, মানবিক মূল্যবোধকে, মানবিক মর্যাদাকে শানিত করতে সহযোগিতা করে। সেটা হলো সেই মহান দার্শনিক সক্রেটিস। তারপরে আবার আমরা সেখান থেকে পেয়েছি প্লেটোকে। প্লেটোর সাথে আবার কি বলবে যে মেসিডোনিয়া থেকে গিয়েছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলও কিন্তু ওই এথেন্সে গিয়েছেন। তার মানে এই এথেন্সে যে নগর রাষ্ট্র
গড়ে উঠেছে। এই নগর রাষ্ট্রের পর আমরা যেটা পেয়েছি সেটা হলো বৃহৎ আকারে 1648 সালে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে ভূখণ্ডগত রাষ্ট্র, যে রাষ্ট্রটা পরিচয় পাইছিলাম আমরা দুটো, সুইজারল্যান্ড এবং হল্যান্ড। পরবর্তী সময়ে রাষ্ট্রের ধারণার ব্যাপক পরিবর্তন হয়েছে, নতুন নতুন সংজ্ঞা তৈরি হয়েছে। পরিশেষে এসে রাষ্ট্র দাঁড়িয়েছে হলো 4টি উপাদান, যথা ভূখণ্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব। তাহলে কি কি থাকলে রাষ্ট্র হয়? 4টা জিনিস থাকতে হবে স্যার একটা রাষ্ট্রের। আচ্ছা, এখন এই 4টা জিনিস থাকলে তোমার এটা 4টা জিনিস থাকলো রাষ্ট্র আছে। এখন আধুনিক রাষ্ট্রটা কি? দেখো তো, রাষ্ট্র কি শুধু একটা ভূখণ্ড? না স্যার। শুধু মানুষ? না স্যার। শুধু কি সরকার? শুধু কি সার্বভৌমত্ব? না, সবগুলো মিলে। সবগুলো মিলিয়ে স্যার একটা রাষ্ট্র। তাহলে এখানে এখানে 4টার ভিতরে প্রথমটা হচ্ছে ভূখণ্ড, শেষটা হচ্ছে সার্বভৌমত্ব। এই দুটো কি, কি বলতো, এই দুটোর কি আহ ভূখণ্ড ছাড়া কি মানুষ থাকতে পারে? না স্যার। পারে না। ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য অপরিহার্য উপাদান। কিন্তু রাষ্ট্রের এই যে এখানে কি বলেছে, টাইপস অফ স্টেট, মানে কি? রাষ্ট্রের ধরন। রাষ্ট্রের শ্রেণী, রাষ্ট্রের ধরন। আমি বাংলাদেশকে কোন রাষ্ট্র বলবো, শ্রীলঙ্কাকে কোন ধরনের রাষ্ট্র বলবো, এটাকে বলে টাইপস অফ স্টেট। এখন এই টাইপস অফ স্টেট কি ভূখণ্ড বা সার্বভৌমত্বের উপর নির্ভর করে, না জনগণ এবং সরকারের উপর নির্ভর করে? জনগণ এবং সরকারের উপর নির্ভর করে। দাঁড়ালো হচ্ছে রাষ্ট্রের 4টি উপাদান। সেই 4টি উপাদানের ভিতরে ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখলেও রাষ্ট্রের শ্রেণী নির্ণয়ে তার কোনো ভূমিকা নেই। রাষ্ট্রের শ্রেণী নির্ণয়ে ভূমিকা আছে সরকার এবং জনগণের, কোথাও কোথাও শুধু সরকারের। যেমন ধরো সৌদি আরব কোন ধরনের রাষ্ট্র? রাজতান্ত্রিক রাষ্ট্র। রাজতান্ত্রিক। সেখানে কি জনগণের ভোটের অধিকার আছে? জনগণ নির্বাচিত করে? না না স্যার। স্যার, জনগণ নির্বাচিত করে না। না, এখানে জনগণের কোনো ভূমিকা নেই, শুধু সরকার। আবার আমি যদি দেখি ভারতে, ভারতে কোন সরকার কি জনগণের ভোটের বাইরে হয়? না স্যার। আমেরিকায় কি হয়, ব্রিটেনে কি হয়, পৃথিবীর গণতান্ত্রিক দেশ বিভিন্ন দেশে নির্বাচনের মাধ্যমে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠিত হয়। তার মানে এখানে জনগণ এবং সরকার। আবার কোথাও কোথাও আমরা দেখেছি যে এই যে যে ধর্মটা, অর্থাৎ আমি যদি দেখি আধুনিক রাষ্ট্র বলতে হবে রাষ্ট্রটা কি দেখো তো একটা, কি বলবো, যে রাজনৈতিক প্রতিষ্ঠান কিনা? জি স্যার। তাহলে বলো তো রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাজনৈতিক প্রতিষ্ঠান। আরেকজন একটু বলো। আর কেউ আসো ক্লাসে? কে কে আসো? জি কয়জন? স্যার, কি কয়জন রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র। ক্লাসে কয়জন আছে একটু বলো তো আমাকে। স্যার 7 জন। 7জন? জি স্যার। মানে টোটাল 7 জন দেখাইতেছে এখন। আপনি না স্যার না, স্যার আমি 7 জন বলতে দেখাচ্ছে। চাচ্ছি একজন কথা বললো না, অন্যরাও কথা বলো। আমি বলছি সেটা হলো রাষ্ট্রের ধরন। রাষ্ট্রের ধরন যেমন সমাজতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, এগুলো কি রাজনৈতিক দর্শন না? রাজনৈতিক মতাদর্শ না? জি স্যার। জি স্যার। কল্যাণমূলক রাষ্ট্র, সেটাও গণতান্ত্রিক রাষ্ট্র। আবার বলি আমরা রাজতান্ত্রিক রাষ্ট্র, সেটা গণতান্ত্রিক রাষ্ট্র না, রাজতান্ত্রিক রাষ্ট্র। আমরা কিছুদিন আগে মায়ানমারকে বলেছি গণতান্ত্রিক রাষ্ট্র। এখন কি আমরা মায়ানমারকে গণতান্ত্রিক না সামরিক রাষ্ট্র বলি? সামরিক সামরিক রাষ্ট্র রাষ্ট্র স্যার। স্যার। আমরা 2021 সালের আগস্ট মাসের 15 আগস্টের আগে আফগানিস্তানকে অনেকটা আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে এক ধরনের রাষ্ট্র বলেছি। এখন আমরা সরাসরি বলি সেটা তালেবান রাষ্ট্র।
তার মানে কি রাষ্ট্রের ধরন জি কি সবসময় একরকম থাকে? না স্যার। থাকে না। যেমন ভুটান 100 পরিপূর্ণভাবে রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল, এখন রাজা নির্বাহী বিভাগে নির্বাহী ক্ষমতার অধিকারী নন, তিনি এখন রাষ্ট্রপ্রধান। যেমন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রপতি, তার কি নির্বাহী কোনো ক্ষমতা আছে? না স্যার। আচ্ছা তোরা, আমি পরে এটা আলাপ করবো যে এই যে আমাদের কি বলবো যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার কি বলে অন্তর্বর্তী সরকার, তারা মানে সংবিধান সংস্কার, প্রশাসনিক সংস্কার, 11টা সংস্কার কমিশন গঠন করেছে, জানো তোমরা? জি স্যার। আচ্ছা, এই কমিশনের যেমন ওই দিন কে যেন বলেছিলে যে তুমি সংবিধানের এই যে বর্তমান যে সংস্কার এটা জানতে চাও, সে কি ক্লাসে আসো? তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা যদি কিছু কেউ যদি কোনো প্রশ্ন থাকে একটু লিখে দাও। তোমরা একটা ছেলে মেয়ে আমি দেখলাম যে অ্যাক্টিভ না। তোমরা পড়ছো না, বলবে আমাকে পড়ালেখা করছো না, বলো না পড়ালেখা করছো না তোমরা? স্যার করতেছি। করতেছো, কি পড়তেছো? আচ্ছা তোমরা একজন একটু বলবে, আহ তুমি যে কথা বলছিলে তার নাম কি? সুজন। সুজন ছাড়া আরেকজন একটু জি কথা স্যার। বলো তোমার সাথে। আরেকজন একটু এগিয়ে আসো। কি আর কেউ নাই নাকি? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছো? স্যার শোনা যাচ্ছে। অন্য কেউ আছে ক্লাসে না নাই? না থাকলে নাই, থাকলে কথা বলতে হবে। স্যার আছে তো, কথা বলে না কেন এরা? আর কেউ একটু কথা বলো তো, একটু আসো সামনে আসো, তোমার নাম বলে একটু কথা বলো, আমি একটু জিজ্ঞেস করি। পড়ালেখা করছো তোমরা সবাই, আমি একটু জিজ্ঞেস করব। হ্যাঁ এটা এটা কে? হ্যাঁ, সালাম দিয়েছো। আচ্ছা, তো এখন তুমি কেউ কি আসবে না আসবে না? এটা কোন ধরনের বিষয় হলো? তোমার দুদিন পর ব্যুরোক্রেট হবা, দুদিন পর প্রশাসনের কর্মকর্তা হবা। এখনই যদি এত দুর্বল চিত্তের মানুষ হও যে সামনে আসতে ভয় পাও, কথা বলতে ভয় পাও, না কি ইচ্ছা করে বলো না, না কি মনে করছো আমি জানি না। আবার আবার আমাকে একটু হেল্প করবে, আমাকে একটু হেল্প করবে, তোমাকে হেল্প করার জন্য আমি হেল্প চাচ্ছি। আবারও বলছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমি তোমাদের একটু সহযোগিতা প্রত্যাশা করছি। সুজন বলছিল যে তুমি পড়ালেখা করছো, আর কেউ কি বলবে তোমরা পড়ালেখা করছো কিনা? জি স্যার, পড়াশোনা করতেছি। বদিউল আলম, তুমি কি এতক্ষণ পর আমার কথাটা শুনতে পেলে? এর আগে শোনোনি? স্যার আমার নেটওয়ার্ক খুবই সমস্যা করতেছে, আমি আচ্ছা স্পষ্টভাবে ধন্যবাদ। সবগুলো কথা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। তুমি একটু অনেকক্ষণ একটু আমার আসছে, একটু একটু গলা, আটকে যাচ্ছে। শোনো, আমি পড়ালেখা করে 4 ঘন্টা এক নাগাড়ে কথা বললেও আবার গলার সমস্যা হয় না, কিন্তু তোমাদের কোঅপারেশন না পেলে 5 মিনিটে গলা ব্যথা করে, বুক ব্যথা করে। তখন মনে হয় আমি কি জড় পদার্থের সাথে কথা বলছি, কারণ ও তোমার রেসপন্স করছে না। তা তোমরা যখন রেসপন্স না করবে তখন কিন্তু আমার কষ্ট হবে। আচ্ছা, যখন যেটা বলছিলাম তুমি পড়ছো, আচ্ছা তোমাদের সবার জন্য বলি, তোমরা কি বুঝতে পারো তোমার পড়া কখন যথার্থ হয়? তুমি পড়ছো কিন্তু তোমার পড়াটা যথার্থ হচ্ছে কি হচ্ছে না তা কি বুঝতে পারো? বলো, যেটা খুশি বলো। না স্যার, পরিপূর্ণভাবে বুঝতে পারি না স্যার, আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলে হয়তো বুঝতে পারতাম। পরীক্ষা বাদ দাও, পরীক্ষা বাদ দাও। তুমি যা শিখতেছো এর কিছুটা পরীক্ষা লাগবে, বাকি লাগবে না, আর বাকি সব জীবনের জন্য লাগবে। তা প্রশ্নটা করেছিলাম যে তোমার পড়ালেখা করো, কিন্তু পড়ালেখা করছো বাট তো পড়াটা যথার্থ হচ্ছে কিনা সেটা বুঝলে কি বুঝলে না সেটা কিন্তু কেউ বলতে পারছো না।
কেউ সাহস পাচ্ছে না কথা বলতে। এত দুর্বল ভীরুতা নিয়ে যদি তোমরা মনে করো যে, আমি জানি না তোমরা বিশেষ পাস করবে, তোমরাই করবে, তোমাদের বাইরে তো আর কেউ করবে না। ওই আকাশ পড়ে বা পাহাতার পড়ে বা কৃষক শ্রমিক এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কেউ তো যাবে না, তোমরাই পাবে। আচ্ছা, টাইপস অফ স্টেট। এখন রাষ্ট্রের যেটা থাকে সেটা সার্বভৌমত্ব। যে সার্বভৌমত্ব বলে একটা রাষ্ট্র অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, একটা রাষ্ট্র যখন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সে তার পররাষ্ট্রনীতি এবং জাতীয় স্বার্থ চরিতার্থ করার সুযোগ পায়, এটাই হলো তার সভরেন্টি, এই সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব যেমন তুমি আন্তর্জাতিক ক্ষেত্রে যদি বিশ্বের অন্যান্য দেশগুলোর স্বীকৃতি না পাও, যদি জাতিসংঘের সদস্যপদ লাভ করতে না পারো, যদি তোমার যাওয়ার সুযোগ আছে এমন আন্তর্জাতিক সংগঠনে যেতে না পারো, তাহলে কি আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি কি ভূমিকা রাখতে পারবে? রাষ্ট্রটা কি ভূমিকা রাখতে পারবে? না স্যার। না স্যার, তোমরা কি পারবে না স্যার। আমরা স্বাধীন হয়েছি কত সালে? স্যার 1971। 1971 সালে। 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। 71 সালে 6 ডিসেম্বর ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। তার আগে ভুটান স্বীকৃতি দিয়েছে। তোমরা কি জানো এই ভারত ভুটানের স্বীকৃতির বিষয়টা কি জানো? না স্যার। ইয়েস অর নো বলো। না স্যার। আগে দিয়েছে ধন্যবাদ। স্যার, এভাবে শুনছি। কথা বলো প্লিজ, এভাবে কথা বলবে আমাকে একটু সহজ করে আগাতে দাও। তাহলে মনে রাখো যে ভারত ভুটানের স্বীকৃতি, আমি বিষয়টা পরে তোমাদের সাথে কথা বলবো। তারপরে 16 ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হলো। আমাদেরকে 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসলেন। বঙ্গবন্ধু ফিরে আসার পর ওই দিন সাংবাদিক সম্মেলনে তিনি বিশ্বের জাতিগুলোর কাছে স্বীকৃতি চেলেন। উনি 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন, 14 জানুয়ারি প্রথম সাংবাদিক সম্মেলন করলেন, পররাষ্ট্রনীতি সম্পর্কে বললেন সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, তাই না? জি স্যার। ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, এটা বলা কারণটা কি ছিল? 71 সালে কি আমেরিকা আমার পক্ষে ছিল? না স্যার। চীন আমার পক্ষে ছিল? না স্যার। না। সৌদি আরব সহ মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ কি আমার পক্ষে বিপক্ষে ছিল না? জি স্যার ছিল। না। তাহলে বাংলাদেশ তখন কেমন দেশ ছিল? বাংলাদেশ পৃথিবীর হত দরিদ্র একটা দেশ ছিল। বাংলাদেশের 40 লক্ষ মেট্রিক টন খাদ্যের অভাব ছিল। শিক্ষার হার মাত্র ছিল 17%। মানুষের চিকিৎসা ছিল না, সেজন্য আমাদের গড় বয়স ছিল মাত্র 46.3 বছর। এখন যখন 46-52 বছর পর্যন্ত ধরা হয় যুবক, 52 বছর পর্যন্ত এখন তোমরা গর্বিত যে তোমরা যুবক থাকো, অথচ আমরা যখন স্বাধীন হয়েছি তখন আমাদের গড় বয়স ছিল 46.3 ইয়ার্স। এখন কত আমাদের গড় বয়স? 72.3। 74। 73-এর উপরে, 74 একটু নিচে, 74 বললে হবে, 73 73.5 বললে হবে। তাহলে আমরা, অথচ পাকিস্তানের গড় বয়স কত এখন জানো? না স্যার। ওদের মনে হয় 65 মনে হয় স্যার। 66। ভারতের 69। তাহলে সেই পাকিস্তানের ছিল তখন 56। 71 সালে এই জাতি যখন মুক্তিযুদ্ধ করেছে জাতির পিতার নেতৃত্বে, তখন পাকিস্তানের জীবনের প্রত্যাশা ছিল 56, আমাদের ছিল 46। অথচ এখন তাদের 66 আর আমাদের 73 পেরে 74 গিয়েছে। এই যে যে বিষয়গুলো, এগুলো যদি তুমি জানো, তাহলে যেটা হবে সেটা হলো বাংলাদেশকে তুমি চিনতে পারলে কিনা, বাংলাদেশকে বুঝতে পারলে কিনা, বাংলাদেশের আর্থ সামাজিক কতটুকু এসেছে, এটুকু কোনোভাবেই সাফিসিয়েন্ট বলবো না। তবে 72-এর তুলনায় যেখানে যে দাঁড়িয়েছি সেখান থেকে আরো এগোতে হবে না আমাদের? জি স্যার। সেই এগোবার প্রত্যাশাকে তুমি করছো? কি বলবে, করছো? জি স্যার। মাইন্ড করো না, করছো না, মনে কিছু নিও না, আমি নিশ্চিত। কারণ আমাদের দেশের ছেলে মেয়েরা চাকরি পায়। তোমরা কি জানো যে প্রশাসনে যাওয়ার পরে
99.99% করাপ্টেড? জানো এটা? তো বলার কিছু নেই, বলার কিছু নেই। জি স্যার। কারণ হলো মানুষের ভিতরে, মানসিকতার ভিতরে তখনই করাপশন আসবে যখন তার ভিতরে ইতিবাচক মানসিকতা থাকবে না, থাকবে নেতিবাচক মানসিকতা। তখন সে মনে করবে আরে কি আছে, আরে সবাই তো ঘুষ খায়, আমি না খাবো না কিনলে, সবাই বাড়ি গাড়ি কোথায়, জমি গাড়ি কোথায়, সবাই তো ওই কি বলে যে বেনজির হইতাছে, ছাগল মতিউর রহমান হইতাছে, সবাই তো হইতাছে, কে ঘুষ খায় না, কে দুর্নীতি করে না? স্যার আবার দেখান, তাহলে আমি খাবো না, আমি দেখাতে পারবো? So, আমি বলছি না তোমরা সেটা করবে, তোমরা করো না, কিন্তু বিষয়টা হচ্ছে মানসিকতাটা যদি পজিটিভ হয় তাহলে তোমরা কিন্তু আমার সাথে ঝটপট কথা বলতে, ঝটপট কমিউনিকেশন করতে, যে স্যার এটা বুঝতেছি না স্যার একটু বোঝাই দেন, আমি বারবার লিখতেছি, তোমরা যদি না বোঝো একটু লিখে জানাও। একটা মাত্র ছেলে আমাকে লিখে জানিয়েছে যে সে সংবিধান সংস্কারের জন্য যে প্রস্তাব সেটা একটু আলোচনা করতে, আমি আগামী ক্লাসে তোমাদের সেটা করে দিব। কিন্তু এছাড়া আর কোন ছেলে মেয়ে আমাকে লেখনি এই পর্যন্ত স্যার এই জিনিসটা বুঝিনি। তোমরা যে পড়ো, এই পড়া যথার্থ হচ্ছে কিনা তা বুঝবে যদি তুমি বুঝতে পারো যে আমি বুঝি নাই। পড়ালেখা করাটা এত সহজ নয়। পড়তে যখনই বুঝবে দেখবে কিছুক্ষণ পর তুমি একটা শব্দ বোঝো নাই, ওর পরে যদি তুমি আগাও অন্ধভাবে এগোবে। আর ওই জিনিসটা যতক্ষণ না বুঝবে ততক্ষণ তুমি অন্ধভাবে এগোবে। তাই মানে আমি পড়ে গেছি, কিন্তু মনে রাখবে না বোঝাটা স্বাভাবিক। এই না বোঝাটা যাও, তবে চলে আসে এর পাশে। দেখো, রাষ্ট্রের কাজ কি? জনকল্যাণ। রাষ্ট্রের কাজ তো মানুষের উন্নয়ন না, দেশের উন্নয়ন না? জি স্যার। রাষ্ট্রের পক্ষে সে কাজটা করে সরকার, জি স্যার। তাই তো? আচ্ছা, এখন সরকারের কাজ হচ্ছে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের মানুষের, রাষ্ট্রের সকল কিছুর উন্নয়ন করা। রাষ্ট্র কি একা একা সবকিছু করতে পারে? সরকার কি সব একা একা করতে পারে? না স্যার। কিন্তু সরকার পারে না। কিন্তু সরকারের মতো অন্য যারা কাজ করে তারা কি স্টেট? যেমন সরকারের আমাদের অংশ। কি বাংলাদেশে আজকে রাষ্ট্রের কাজ হলো মানুষের উন্নয়ন। মানুষের উন্নয়ন করতে হলে বাংলাদেশের এক নম্বর হচ্ছে দারিদ্র কমাতে হবে। এই দারিদ্র কমাতে হলে কর্মসংস্থান দিতে হলে বিনিয়োগ করতে হবে। বাংলাদেশে সরকারি বিনিয়োগ কত বা রাষ্ট্রীয় বিনিয়োগ কত আর বেসরকারি বিনিয়োগ কত? বেসরকারি কত পার্সেন্ট ভূমিকা রাখতেছে? 81%। তাহলে সরকার কতটুকু? 19%। মাত্র 19%। তাহলে এই যে বেসরকারি, দেখো তো, বেসরকারি যে বিনিয়োগকারী রাষ্ট্রের যে লক্ষ্য সেটা করতেছে না। জি স্যার। সে কি স্টেট? না। ওইটা হলো নন স্টেট। দেখো তো বাংলাদেশে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা শিক্ষা, ক্ষুদ্র ঋণ ইত্যাদি ইত্যাদি দিচ্ছে না, যে রাষ্ট্র দেওয়ার কথা ছিল, সরকারের দেওয়ার কথা ছিল। জি স্যার। সরকার কি দিচ্ছে নাকি এনজিও দিচ্ছে? এনজিও গুলো দিচ্ছে স্যার। ওরা কৃষি ঋণ দিচ্ছে। তাহলে এটা তো, এটা কি লাইভ গভর্নমেন্ট সে কাজ করছে না? জি স্যার। বাট সে গভর্নমেন্ট না, সে রাষ্ট্র, নন স্টেট। অর্থাৎ স্টেট হলো যারা পার্লামেন্টে যায়, যারা সরকার গঠন করে, তারা হলো স্টেটের পক্ষে কাজ করে। আর স্টেটের যে কাজ, সেই কাজটা যখন সরকারের একার পক্ষে সম্ভব হয় না, করে না, এটা যখন অন্যরা করে, আমি তোমাদের ছবি দেখাচ্ছি একটু পরে, তাহলে এই যে গেল সে নন স্টেট অ্যাক্টরস। এরপর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, দেখো তো জাতিসংঘ, তারপরে তোমার ইউএনডিপি, তারপর তোমার কি বলে যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সহযোগিতা করে না, উন্নয়ন টাকা দেয় না? জি স্যার, দেয়। জি তারা স্যার। কি, ওরা কি স্টেট? না, ওরা আন্তর্জাতিক কিন্তু প্রতিষ্ঠান। স্টেটের মতো ভূমিকা রাখছে, তারা কি? তারা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। তারা তো নন স্টেট।
তার মানে স্টেট হলো রাষ্ট্রের পক্ষে রাষ্ট্র যে কাজটা করে সেটা স্টেট। আর স্টেটের মতো সরকারের মতো কাজ সরকার নয় অন্য যারা করে তারা হচ্ছে নন স্টেট। তাদের ভিতরে আমি পেলাম এই যে কি কি একটা একটা করে দেখাচ্ছি তোমারে। এই সেখানে যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন আসবে, এরপরে রিলেশন বিটুইন স্টেট এন্ড নন স্টেট, অর্থাৎ রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রের মধ্যে পার্থক্য। এবার এই যে এখানে মডার্ন স্টেট, দেখো মডার্ন স্টেট কাদেরকে বলেছি, দেখো তো কি কি। গণতান্ত্রিক রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র, রাজতান্ত্রিক রাষ্ট্র। আর একজন বড় তো, গণতান্ত্রিক রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র, রাজতান্ত্রিক রাষ্ট্র। আরেকজন কি দয়া করে পড়বে? আছে পড়ার মতো কেউ আছে? আর নাই না? আচ্ছা, এর বাইরে তোমরা কোন রাষ্ট্রের নাম জানো? কল্যাণমূলক রাষ্ট্র। আমি এখানে তালেবান রাষ্ট্র অথবা সামরিক রাষ্ট্র এগুলো উল্লেখ করিনি, ধরো উল্লেখ করলাম। এর বাইরে আর কোন রাষ্ট্রের নাম জানো তোমরা? স্বৈরাচারী কোন রাষ্ট্রের নাম বলা যায় স্যার? আমাকে জিজ্ঞেস করো না, তোমরা বলো, আর কিছু বলো। একনায়কতান্ত্রিক রাষ্ট্র। একনায়কতান্ত্রিক রাষ্ট্র, সেটা ওই যে তোমার রাজতান্ত্রিক রাষ্ট্র বা শেখ শাসিত রাষ্ট্র, এগুলো হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। একজন নায়ক, একজন শাসক, শাসক করতেছে সুদীর্ঘকাল। আর এছাড়া আমাদের মতো দেশ বা অন্য দেশগুলোতে যারা সেটাকে একনায়কতন্ত্র অথবা এটা বলা হয় যে মানে কি বলে যে কর্তৃত্ববাদী শাসন, কর্তৃত্ববাদী শাসন এটা বলা হয়। এখন আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফ্যাসিস্ট গভর্নমেন্ট কথাটা উঠে গেছে। এই জন্য উঠে গেছে যে পৃথিবীতে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একদিকে সমাজতন্ত্র, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতন্ত্র, আর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ, এই দুটোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবস্থা গড়ে উঠেছিল, যেটাকে সিরাই যুদ্ধ বলা হয়েছে। সেই সময় মনে হচ্ছিল যে কখনো কখনো যেভাবে পারমাণবিক বিস্তার হচ্ছে যুদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু যুদ্ধ হয়নি। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার সবসময় চলেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে সেটা বিলুপ্ত হয়েছে। এরপরে কি বলছে আসলে, আর কোন রাষ্ট্রটা বলতে পারো না? তো পড়েছো, প্রিলিমিনারিতে পড়েছো এই যে বাংলাদেশের অভ্যুত্থানে ডোনাল্ড ট্রাম্প কি বললো, যে বাংলাদেশে ডিপ স্টেটের জন্য 29 মিলিয়ন ডলার দিয়েছে। কে দিয়েছিল? সোরস না এরকম একটা নাম স্যার। না রে বাবা, সেটা হচ্ছে ইউএসএআইডি। ইউএসএ। 1961 সালে ইউএসএআইডি প্রতিষ্ঠিত হয়েছিল জন এফ কেনেডির সময়। তিনি এটা, তারপরে ওরা বিভিন্ন জায়গায় মানে রাষ্ট্রের পক্ষে কোন একটা দেশকে যদি পছন্দ পছন্দ না হয় তাকে উৎখাতের জন্য আচ্ছা, তো যাক তোরা এবার বলতে পারবে। আচ্ছা একটু বলো তো এখানে কি লেখা আছে। বাফার স্টেট। এই যে এখানে কি আছে, কোন রাষ্ট্রের অবস্থানগত অবস্থা এবং অর্থনৈতিক বাস্তবতার কারণে কখনো কখনো ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়, যেমন বাফার স্টেট, স্যাটেলাইট স্টেট, পাপেট স্টেট, ডিপ স্টেট। এগুলো শোনো নেই? জি স্যার, জি স্যার। সবগুলো স্যার। এগুলো স্যাটেলাইটটা একটু একটা ক্লিয়ার রাষ্ট্র, না। এগুলো একটা রাষ্ট্র না।
এই যে আমি বলে দিয়েছি, ধরো একটা হত দরিদ্র দেশ, তাকে যদি চীন বা আমেরিকা বা প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ওরা যদি বলে যে তোমাকে আমি সাহায্য করব, টাকা দেব, তুমি আমার পক্ষে থাকো, অনেক রাষ্ট্র এইভাবে বৃহৎ রাষ্ট্রের সাথে যায়নি। জি স্যার, গিয়েছে। ওই বৃহৎ রাষ্ট্রটা হলো গ্রহ, আর ওই ক্ষুদ্র রাষ্ট্র বা দরিদ্র রাষ্ট্র উপগ্রহ। উপগ্রহের কাজ কি? এই যে গ্রহকে স্যাটেলাইট, কেন্দ্র করে করে। ও বৃহৎ রাষ্ট্রের আশেপাশে ঘুরঘুর করা, তাই না? জি, বুঝতে পারছি। ঠিক জি আছে, স্যার। তাহলে সেটা কি কোনো রাষ্ট্র নাকি? সে হয় গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে অথবা সমাজতান্ত্রিক রাষ্ট্র হতে পারে, কিন্তু সে দরিদ্র, সে হত দরিদ্র। এই হত দরিদ্র কি রাষ্ট্রের পরিচয় হতে পারে? না, না স্যার। হতে পারে না। না। তার মানেটা হচ্ছে, যখন দুটো রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র যুদ্ধ করে, মাঝখানে যদি কোনো রাষ্ট্র পড়ে যায়, তখন সেটাকে বাফার স্টেট বলে। জি। যেমন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠেছে, এখনো আছে। সমাজতন্ত্র রাষ্ট্র গড়ে উঠেছে, ভেঙেছে, এখনো কিউবা, উত্তর কোরিয়া আছে, আছে না? জি স্যার, উত্তর কোরিয়া কি সমাজতান্ত্রিক বলা যায়? হ্যাঁ, বলা যায়, পরিপূর্ণ সমাজতান্ত্রিক বলা যায়। কিন্তু আমি কি পৃথিবীর কোন রাষ্ট্রকে বাফার স্টেট এখনো বলতে পারবো? দুইটা রাষ্ট্রের যুদ্ধের মধ্যে কি সে আছে? না, এখন না। বর্তমানে নাই। কোথাও নাই, কোথাও নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোমার জার্মানি, হিটলার, ওই যে লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, হল্যান্ড, এই তিনটা দেশকে বাফার স্টেট বানিয়ে সে দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে ফ্রান্সকে আক্রমণ করেছিল। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি ওই তিনটে দেশ ছিল বাফার স্টেট। একটা সব মনে হচ্ছিল যে চীনের সাথে ভারতের যুদ্ধ লাগবে, সেই যুদ্ধ লাগলে ভুটানের ভয় ছিল যে চীন ভুটানকে মারিয়ে ভারতকে আক্রমণ করতে পারে। তখন ভারত ভুটান একটা চুক্তি করেছিল, এটা পরে তোমাদেরকে বলবো। ওই সময় মনে হচ্ছিল যে ভুটান বাফার স্টেট, বিরাট ভুটান ভারত এবং চীনের মাঝামাঝি, চীন ভারত, অথবা ভারত ভুটানকে ব্যবহার করে চীনের সাথে আক্রমণ করতে পারে, তখন ভুটান ব্যবহৃত হতে পারে। ওই সময়ের জন্য বাফার স্টেট বলা হয়। বাফার স্টেট কোনো ডেফিনেশন না। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের কথাটা? জি স্যার। জি স্যার। পুতুল রাষ্ট্র। আচ্ছা দেখো তো, অনেক রাষ্ট্র আছে না, যে সে একটা কোনো বৃহৎ রাষ্ট্র যা বলে তাই করে। জি স্যার। কি করে? আছে না? এখন এখন জি স্যার। কম, কিন্তু একসময় ছিল না যে একটা বৃহৎ রাষ্ট্র যা বলছে সেই ক্ষুদ্র রাষ্ট্র, দরিদ্র রাষ্ট্র তাই করছে, করে না তাই? কথাটা কি বুঝেছো? জি স্যার। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছেটা হলো, পুতুলকে যেমনি নাচাও তেমনি নাচে। আচ্ছা, একটা দেশ ছিল এরকম, কিন্তু আস্তে 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 উন্নত হয়ে সে সেরকমটি নেই, সেরকমটি নেই। আবার বলা হয় নত জানু রাষ্ট্র, পররাষ্ট্রদের ক্ষেত্রে যদি ব্যবহার হয়, এটাকে বলা হয়, এটাও কোনো ডেফিনেশন না। তাহলে যা দাঁড়ালো, এই যে গভীর রাষ্ট্র, এটা কাজ হচ্ছে ওই রাষ্ট্রের মধ্যে আরেকটা সিস্টেম, মানে সরকারের আরেকটা অঙ্গকে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে সরকারকে পতন ঘটাবা। ক্ষুদ্র রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র মানে যে বৃহৎ রাষ্ট্র না, ক্ষুদ্র রাষ্ট্র যাকে বলে, দেখো ক্ষুদ্র রাষ্ট্র, দেখো তো ক্ষুদ্র রাষ্ট্র তারা কি বৈশ্বিক বৈশ্বিক ঘটনাগুলিতে কি বেশি বেশি অংশ নেয় না কম অংশ নেয়? কম অংশ নেয়। যেমন আমেরিকা, চীন, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, ভারত, এরা যত বেশি, তারপর ফ্রান্স, ব্রিটেন, ইতালি, এরা যত বেশি অংশ নেয়, আমাদের মতো দেশকে অত বেশি অংশ নেয়? বাস্তব। নেয় না। তারপর 2 নম্বর কি আছে? আন্তর্জাতিক সংগঠনের কার্যাবলীতে অংশগ্রহণ। হ্যাঁ,
2 নম্বর আছে যে আন্তর্জাতিক সংগঠনের কার্যাবলীতে আমরা বেশি অংশগ্রহণ করি। যেমন ধরো 2021 সালে যখন টুইন টাওয়ার আক্রান্ত হলো এবং যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধে কিন্তু আমাদের অংশ নিতে বলেছিল, আমরা নেইনি। আমেরিকা ইরাক যুদ্ধের সময় আমাদেরকে অংশ নিতে বলেছিল, আমরা যাইনি ইরাকের সাথে যুদ্ধ করতে। কেন যাইনি? এই জন্য যাইনি যে আমরা গেলে আমাদের দেশের ভিতরে একটা প্রতিক্রিয়া হবে, দ্বিতীয়ত হলো আন্তর্জাতিকভাবে কোনো একটাকে আবার বিরোধিতায় ঠেলে দেওয়া হবে। এই জন্য আমরা ক্ষুদ্র রাষ্ট্র যাই না। যেমন আমেরিকা রাশিয়া, আমেরিকা চীন, আমেরিকা ভারত। আজকে ভারত কি আমেরিকাকে তোয়াক্কা করছে? না স্যার। সে কিন্তু এখন চীন আর এর সাথে চীনের সাথে যে ভারত 2024 সালে তার লোকসভা দাঁড়িয়ে বলে দিল নরেন্দ্র মোদী যে সে রাশিয়ায় অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নিচ্ছে না, অথচ এইবার আগস্ট মাসের 31 তারিখে এবং 1 তারিখে সেপ্টেম্বর মাসে জিনজিয়ানের চীনের সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন হয়ে গেল। একদিন আগে নরেন্দ্র মোদী সেখানে পৌঁছায় গেছে। এটা কি নিও পোলারাইজেশন বা নতুন এক ধরনের মেরুকরণ হচ্ছে কিনা? জি স্যার, জি হচ্ছে। স্যার। এইটা বোঝার চেষ্টা করো যে রাষ্ট্র কিন্তু সবসময় একসাথে থাকে না। এই জন্য আজকে ভারত আমেরিকার কাছে প্রিয় না, আর রাশিয়া তো তার কাছে কখনোই প্রিয় না। যদিও ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল, সে স্মার্ট কান্ট্রি, স্মার্ট ভ্লাদিমির পুতিন, সে বলেছিল, কারণ সে হলো কট্টর ভাবে বাইডেনের বিপক্ষে, সেজন্য সেদিন বলেছিল। আর সে চাইছিল যুদ্ধটা থামাতে, কিন্তু সে যুদ্ধ এখনো থামাতে পারেনি, কারণ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তো ওদিকে বলা হয় যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাবার জন্য করণীয়টা কি? আরেকটা প্রশ্ন হয়ে গেছে হামাসের সাথে সে কি বলে যে গতকাল স্মারক কাল সামে যে বৈঠকটা হয়ে গেল এবং চূড়ান্ত ভাবে যুদ্ধবিরতি কার্যকর হলো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে। এর মাধ্যমে আপনি কি হতে পারে এই প্রশ্নটা কিন্তু আসার মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে কিভাবে, কি করলে বন্ধ হবে, এগুলো আসবে। তোরা কি বলতে পারবে এক কথায় এটা করলে বন্ধ হবে? ব্যাক লাইনে বলতে পারবে? স্যার, এটা তো কেউ একমত স্যার আসতে পারে না। রাশিয়া তো কিছু অঞ্চলে স্বাধীনতা চায়। বলো স্যার তোমার মূলত হচ্ছে যদি ইউক্রেন এরকম প্রতিশ্রুতি দেয় যে তারা ন্যাটোর সদস্যভুক্ত হবে না, তাহলে হয়তো রাশিয়া এই আক্রমণ বন্ধ করবে। আর একজন বলো। স্যার, রাশিয়া তো দুইটা অঞ্চলে সম্ভবত স্বাধীনতা ঘোষণা করে দিছে, যে লুহান্স আর দোনেস্ক। আরো দুটা আছে। তো ওগুলো তারা কিন্তু রাশিয়া চাবে যে ওগুলো সালে নিজের ক্রিমিয়া অধিভুক্ত দখল করে করেছে। নিতে। রাশিয়া চাবে যে ওগুলো নিজেদের অধিভুক্ত করে নিতে, রাশিয়ার রাষ্ট্রের অধিভুক্ত করে নিতে। রাশিয়ার এটা দখলই তো তো আছে, ইউক্রেন কোনোদিন মানবে না। ওগুলো সব রাশিয়ার দখলই আছে। আর ইউক্রেন চাইতেছে ইয়ার সাথে ইউরোপের কোন কান্ট্রি ওদেরকে সিকিউরিটি গ্যারান্টি দেবে। আরে বাবা, চাক, সে তো চাবে, কিন্তু আমার কথা হচ্ছে যুদ্ধ থামাতে হলে কি করতে হবে? মনে রেখো, প্রশ্নটা মনে রেখো এইভাবে যদি কোশ্চেন করো তাহলে দেখবে তোর ঝটপট কথা গল্প শুনে উত্তর শুনতে পারবে। এবার দেখো, আন্তর্জাতিক আইনের প্রতি সমর্থন জানায় বাংলাদেশ সহ অন্যান্য সকল ক্ষুদ্র রাষ্ট্র, যারা সামরিকভাবে ক্ষুদ্র, যারা অর্থনৈতিকভাবে বৃহৎ নয়, যারা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয়, যারা শিল্প উৎপাদনে যথেষ্ট সমৃদ্ধ নয়, এরকম, অথবা তার কি বলবে যে জনসংখ্যা, কর্মক্ষম জনসংখ্যার অভাব আছে, এই ধরনের যে দুর্বল দিকগুলো আছে যে রাষ্ট্রের, সেটাকে বলা হয় ক্ষুদ্র রাষ্ট্র। এগুলো যাদের আছে, মানে ভালো আছে, তারা বৃহৎ রাষ্ট্র। অর্থাৎ যাদের অর্থনৈতিক শক্তিশালী,
সামরিক ব্যবস্থা শক্তিশালী, প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং বিশ্ব অর্থনীতি তার ভূমিকা রয়েছে, বিশ্ব পররাষ্ট্রনীতি তার ভূমিকা রয়েছে। সেই ধরনের রাষ্ট্রকে বলা হয় বৃহৎ রাষ্ট্র, আর এইগুলো যার নাই তাকে বলা হয় ক্ষুদ্র রাষ্ট্র। আর এই সংজ্ঞা দিয়েছিলেন ফ্রান্সের একজন রাষ্ট্রবিজ্ঞানী মরিস ইস্ট। এটা 20তম বিশেষে প্রশ্ন এসেছিল এটা নিয়ে। তারপর দেখো দেখো তো, শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকে। বাংলাদেশ কি এমন কোন শক্তি প্রয়োগ করবে যেটা শক্তি প্রয়োগ করতে গেলে আরেকজনের বিপক্ষে যাবে না? জি স্যার, অবশ্যই। বাংলাদেশ কি চায় তার বিপক্ষে কেউ চলে যাক? না স্যার, বাংলাদেশের সেজন্য সে সাহস। এটা করে না। তারপরে বৃহৎ শক্তিকে বিরোধিতা ছেড়ে দেয় না। এটা হলো ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্য। এই যে সভরেনিটি নিয়ে আলোচনা করলাম, এখানে দেখো সবকিছু বলা আছে, এটা নোটে পেয়ে যাবে। এইবার দেখো, এবার কি দেখতেছো? রাষ্ট্র পূর্বে, রাষ্ট্র বর্তমান। বলো বলো। পূর্বের রাষ্ট্রের যে চিত্র আর বর্তমান রাষ্ট্রের চিত্র, এর ভিতরে উপাদানগুলো একটু পার্থক্য আছে। এটা বলো। এই যে এই হেডিংটা বলো। নন স্টেট অ্যাক্টরস, অরাষ্ট্রীয় কারক। নন স্টেট অ্যাক্টরস পূর্বে কেমন ছিল, বর্তমানে কেমন আছে। দেখো এখানে এই রাষ্ট্রটাকে কয়টা ভাগ করা হয়েছে? 3টা ভাগ। 3টা ভাগ। প্রথমটা আইনসভা। আইনসভা। আইনসভা, তারপরটা নির্বাহী বিভাগ, বিচার বিভাগ। এক সময় যখন বেসরকারি কোনো বিনিয়োগ ছিল না, এনজিও ছিল না, বিদেশি সাহায্য সহযোগিতা ছিল না, তখন পুরো রাষ্ট্রটা পরিচালনা হতো এই 3টা বিভাগের দ্বারা, কিনা বলো তো? জি স্যার, এই তিনটাই। এটা পূর্বে। এখন বিশ্বের মানুষের চাহিদা বেড়েছে, তার উৎপাদন বেড়েছে। উৎপাদন বাড়া মানে হলো মানুষের কর্মসংস্থান হওয়া, আর মানুষের কর্মসংস্থান হওয়া মানে তার অর্থ উপার্জন হওয়া, আর অর্থ উপার্জন হওয়া মানে তার চাহিদা হওয়া। অর্থাৎ চাহিদা তখনই হবে যখন তোমার ক্রয় ক্ষমতা থাকবে, তখনই তোমার ক্রয় ক্ষমতা থাকবে যখন তুমি উপার্জন করতে পারবে, তখনই তোমার উপার্জন থাকবে হবে যখন তুমি কর্মসংস্থান হবে, তখনই তোমার কর্মসংস্থান হবে যখন বিনিয়োগ। মনে রেখো, কথাগুলো একটু নোট করে নিও। এইবার আসো, দেখো এখন এই যে এখানে যেটা 3টা ভাগ ছিল পুরাটা, এখন দেখো তো একটা কোনায় পড়ে গেছে না 3টা। জি। সবচেয়ে বেশি ভূমিকা যে বেসরকারি বিনিয়োগ, বেসরকারি খাত। তারপর দেখো তো আন্তর্জাতিক ব্যবস্থা, সিভিল সোসাইটি, এনজিও, এরা ভূমিকা রাখছে না? জি স্যার। এই যে বেসরকারি খাত, এনজিও, আন্তর্জাতিক ব্যবস্থা, মানে যেখানে তুমি জাতিসংঘ, ইউএনডিপি, বিশ্ব ব্যাংক, আইএমএফ এই সমস্ত পাবা, এগুলো নন স্টেট, নন স্টেট অ্যাক্টর। তাহলে এখন নন স্টেট অ্যাক্টরের সাথে এই যে স্টেট অ্যাক্টর, এর পার্থক্যটা, এর পার্থক্যটা প্রথম হচ্ছে যে এর হলো সার্বভৌম ক্ষমতা আছে, এর সার্বভৌম ক্ষমতা নাই। তাহলে এক নম্বর পার্থক্যটা কি? স্টেটের কি আছে? সার্বভৌম সার্বভৌম ক্ষমতা। কিন্তু নন স্টেটের, সার্বভৌম ক্ষমতা নেই। স্টেটের ক্ষমতা আছে আইন প্রণয়ন করা, নন স্টেট আইন প্রণয়ন করতে পারে না। বরং নন স্টেট কিভাবে চলবে আমার বাংলাদেশে সেটা ঠিক করে কি নন স্টেট ঠিক করে, না পার্লামেন্ট ঠিক তা করে? নাই। পার্লামেন্ট ঠিক করবে। রাষ্ট্র ঠিক করে। এইগুলো পার্থক্য। এই হলো, তুমি বুঝতে পারছো সংক্ষেপে আমার ধারণা, কারণ এগুলো অনেক কথা, অনেক সুযোগ আছে কথা বলার, আমরা সেটা বলতে পারছি না। এই যে এই যে এখানে সব দেওয়া আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব বলা আছে। এবার আসো, এই যে আগে যেটা গেল, তোমাদের গত দিন যেটা পিডিএফ দেওয়া হয়েছিল 2টা, আমি একটু দেখাই দিই। এই যে এরকম একটা পিডিএফ দেওয়া হয়েছিল, এই পিডিএফ এ সেকশন এ
কনসেপচুয়াল ইস্যু 1 নাম্বার 2 নাম্বার এটা গেছে। আমি আজকে 2 নাম্বারটা সেদিন আলোচনা করলে আজকে 2 নাম্বারটা আলোচনা করলাম। এখন আমি দ্রুত 3 নাম্বারটা আলোচনা করব। এখানে দেখো তোমরা আমাকে একটু সহযোগিতা করবে দ্রুত। পাওয়ার এন্ড সিকিউরিটি মানে কি? ক্ষমতা এবং নিরাপত্তা। যত তোমার বেশি ক্ষমতা বাড়বে তত বেশি নিরাপত্তা সংখ্যার মধ্যে, এবং তোমার পাওয়ার তখনই বাড়বে যখন তুমি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং বিশ্ব জিডিপিতে তোমার অবদান বেশি হবে। তোমরা কি জানো বর্তমান বিশ্বের টোটাল জিডিপি কত ট্রিলিয়ন ডলার অ্যাকর্ডিং আইএমএফ? না স্যার। আরেকজনের কথা বলো। $115 ট্রিলিয়ন। এর মধ্যে ভারতের হলো 30.33 ট্রিলিয়ন ডলার। তারপরে দ্বিতীয় হলো চীন, প্রায় 20 ট্রিলিয়ন ডলার। তার অনেক পরে তোমার জাপান, জার্মানি, পঞ্চম ভারত 4 পয়েন্ট একটু বেশি ডলার, 3 ট্রিলিয়ন ডলার তার জিডিপি। আমাদের জিডিপি এখন কত জানো তোমরা? এর ভিতরে পড়েছো কেউ? এটা পড়োনি যে বাংলাদেশের অর্থনীতিতে জিডিপি হলো একটা দেশের অর্থনৈতিক অবস্থা বোঝাতে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এর অনেক ত্রুটি আছে, যেটা আমি তোমাদেরকে বোঝাবো যে জিডিপি যেভাবে মাপা হয় সেক্ষেত্রে অনেক কিছু গ্যাপ থাকে। সেটা আমার ধরিয়ে দেওয়ার দরকার, ধরিয়ে দেওয়া উচিত, আমি ধরিয়ে দেব তোমাদেরকে। কিন্তু এখন অবধি একটা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে একটা রাষ্ট্রের অর্থনীতি পরিমাপক হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে আমি এখন যতই সমালোচনা করি না কেন আমি এটার বিপক্ষে যেতে পারছি না, সমালোচনাগুলো করব। দেশের জিডিপি দেখাচ্ছে, যেমন আমি তোমাকে যদি একটা তথ্য দেই, গতকালকেই পেপারে আছে, গতকালকে আমি যদি সেই পেপারটা একটু দেখে নিই, তোমরা তো পেপার পড়ো না, বাড়ি বিপদ। মানে ইউরোপে তোমার মানে 1%, ইউরোপে 1% মানুষের টোটাল সম্পদের 20% তাদের দখলে। তাহলে ইউরোপের টোটাল সম্পদের কত পার্সেন্ট 1%-এর দখলে? স্যার ব্যাপারটা বুঝি না, একটু ক্লিয়ার করে বলেন। আমি বলছি হলো এই যে তোমার অর্থনীতি, তোমাদের যখন আগামী ক্লাসে আমি ওই যে সাম্য, আমাদের নতুন প্রধান উপদেষ্টা সাহেব আমেরিকার এক নাগরিক আলী রিয়াজকে এনে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে। তিনি আমাদের 5টা আগে যে 4টা মূলনীতি বাদ দিয়ে দিয়েছেন, দিয়ে সুপারিশ করেছেন বাদ দিতে। নতুনের ভিতরে 1 নাম্বার এনেছেন সাম্য। সাম্য আমাদের 71-এ মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল যে সরকারের অধীনে, এবং সরকার গঠিত হয়েছিল যে ক্ষমতা বলে সেটা হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। সেই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের লাস্টের দিকে বলা আছে সাম্য, মানবিক মর্যাদা, এই সবই লেখা আছে সেখানে। এখন নতুন করে সাম্য, সাম্যের অপোজিটটা কি? বৈষম্য। হ্যাঁ,
সাম্যের অপোজিট শব্দ কি হবে? বৈষম্য স্যার। বলছো কেউ? স্যার বৈষম্য। সাম্যের অপোজিট? স্যার বৈষম্য। বৈষম্য, গুড। আমি ওটা লেখাটা তোমাদের কালকে দেখাবো। এই যে তোমরা কি দেখেছো যে আজকে তোমরা ইউটিউবে দেখো, এই খবরটা পাবে, মানে গত পরশুদিন বোধহয় বিশ্ব খ্যাত বিশ্ববিদ্যালয়গুলো, বিশ্বসেরা 800 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতে 27, পাকিস্তানে 8 থাকলেও বাংলাদেশে নেই একটাও। কি মনে হয়? এটা না থাকার কারণ কি জানো? স্যার মূলত হচ্ছে আমাদের যে সিস্টেমটা, হ্যাঁ, স্যার সিস্টেমের কারণে। এটা না থাকার কারণটা হলো আমাদের দেশে গবেষণায় বিনিয়োগ একেবারেই যৎসামান্য। আর যতগুলো আমি দেখলাম আজকে 1 থেকে 10 পর্যন্ত, তারা যে কি পরিমাণ গবেষণায় মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে, তো তারা ফার্স্ট হবে না। আমরা 2024 সালে কোটা বিরোধী আন্দোলনে কি বলেছিলাম? মেধা না? কোটা না মেধা? তোমরা কোনটার পক্ষে ছিলা? স্যার মেধা। মেধা। মেধা কাকে বলে? কোটা তো বুঝলাম ওই মুক্তিযোদ্ধার নাতিপুতি, কোটা তো বুঝলাম, এখন তো সবই কোটা হইতাছে। ওই যারা যারা শহীদ হয়েছে তাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাই কোটা কোটা চাকরি পাইতেছে। এখন তো কোটার বেশি হয়ে গেছে, ভালো কথা, তখনও কোটা ছিল, সে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। মেধার কথা বলে, মেধাবী কাকে বলে? ইয়েস অর নো বলো, জানি কি জানি না বলো। স্যার মেধা আছে স্যার, তারাই তো মেধাবী বলা হয়। মেধা কি? হোয়াট ইজ মেধা? মেধা তো একটা গরুরও আছে, একটা ছাগলেরও আছে, মানুষেরও আছে। কিন্তু মানুষকে আমরা, যে ছাগলের মেধা ইজ মেধা, কিন্তু মানুষের মেধাকে আমরা বলছি মেধাবী। মেধাকে আরেকটু আমার মেধা আছে, আমি মেধাবী কিনা? আমি মেধাবী না। তোমার মেধা আছে, তুমি মেধাবী। আমি মেধাবী না, তুমি মেধাবী, কিভাবে প্রমাণ করবে যে তুমি মেধাবী? আচ্ছা আমি একটু বলি তোমাদের, মেধাবী হচ্ছে সে, মেধাবী স্যার হচ্ছে, বলতে পারছি না। আমি বলিনি মেধাবীর অ্যাবসলিউট কোনো ডেফিনেশন নাই, ক্লিয়ার এটা। তবে গত, তোমরা মেধা না কোটা, কোটা না মেধা ইত্যাদি কইয়া লাখো ছেলে মেয়ে রাস্তায় নেমেছিলে। সেদিন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের এত 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 মেধাবী ছেলে মেয়ে, লাখো মেধাবী ছেলে মেয়ে আগামী বছর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো 10-এর মধ্যে না থাক, অন্তত 100-এর মধ্যে থাকবে। তো একটা ছেলে লিখলো, স্যার আপনি কি উপহাস করলেন? কি বলছেন আপনি? আমার সারা দেশে মেধাবীতে গিজ গিজ করতেছে, আরে আমি উপহাস করবো, এত বড় সাহস আবার আছে নাকি? এইবার একটু আসো, সেটা হলো ওরা তো চাকরির কোটার জন্য মেধা না কোটা বলেছিল, তাই না? জি স্যার। চাকরির কোটার জন্য বলেছিল না, মেধা না কোটা? সে কোটাটা কি চাকরির কোটা? তো জি স্যার। চাকরির কোটা, সে চাকরি কি চাকরি? সরকারি চাকরি, জি স্যার। তাই তো? জি স্যার। সরকারি চাকরি পাওয়ার জন্য তুমি মনে করলে, যেহেতু 18 সালে মুক্তিযুদ্ধ সহ সব বাতিল করে দেয়া হয়েছে, আবার কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান মামলা করেছে, সেটাই করেছে সরকার, সেটা আবার স্টপও করিয়েছে। তারপরও তোমরা মেধাবী বলেছো, ধন্যবাদ তোমাদেরকে। মেধাবী হচ্ছে সেই যে মেধার বিকাশ ঘটাবার জন্য কর্মতৎপরতা চালায়। আর মেধার বিকাশ ঘটাতে হলে তাকে গবেষণার সুযোগ দিতে হবে।
গবেষণার জন্য গবেষণা, তোমরা কি কেউ বলতে পারবে যে বাংলাদেশের ছেলে মেয়েরা বলে যে শেখ হাসিনা আপনি মাত্র 100 কত কোটি টাকা সে গবেষণার জন্য বিনিয়োগ করেছেন, এটা কি যথেষ্ট? আমি বলবো পান খাওয়া, পান বিড়ি খাইতে শেষ হবে এটা। তাহলে মেধা যদি বিকাশ ঘটাতে হয় তাহলে প্রচুর বিনিয়োগ করতে হবে না? জি স্যার, গবেষণা প্রচুর বিনিয়োগ করতে সেই হবে। বিনিয়োগ আছে বাংলাদেশে? আছে না স্যার। নাই? তাহলে তুমি গবেষণা করবা কিভাবে? আমাদের একটা ছেলে মেয়েকে বলেছে যে আমাদের 20,000 কোটি টাকা বিনিয়োগ করা হোক, আমরা গবেষণা করতে চাই, বাংলাদেশের নতুন নতুন আবিষ্কার করতে চাই। যারা এটা বলতো তাদেরকে বলতাম মেধা, আর কাউকে মেধাবী বলবো না। সবগুলো চাইছে কেমনে বেনজির হওয়া যায়, কেমনে ছাগল মতিউর হওয়া যায়। এই ছিল কোটানা মেধা। মেধা মানে আমি ছাগল মতিউর হব, আমি কি বলে কি বলে বেনজির হব, অর্থাৎ সরকারি চাকরিতে আমি কোটি 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 টাকা পাবো। ওরে বাবা রে বাবা, কিসের মেধা? মাইন্ড করো তোমরা কেউ? মাইন্ড করলেও কিছু আসবে না। মনে রাখো যে মিথ্যা কথা বলেছে কিনা, অযৌক্তিক কথা বলেছে কিনা। এবার আসলে ন্যাশনাল পাওয়ার। ন্যাশনাল পাওয়ার মানে হচ্ছে একটা জাতির যে শক্তি। একটা জাতির কি শক্তি থাকে তার বোঝা যায় সামরিক এবং অর্থনৈতিক শক্তি। এই সামরিক এবং অর্থনৈতিক শক্তির মধ্য দিয়ে একটা জাতি প্রমাণ করে পররাষ্ট্রের ক্ষেত্রে। আচ্ছা, আমেরিকা সহ বিশ্বেরই প্রভাবশালী দেশ চীন, তার যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, এটা কি আমরা দৃশ্যমান না? এটা দৃশ্যমান না? জি স্যার। দৃশ্যমান মানে কি? সে পররাষ্ট্রের ক্ষেত্রে কৌশলটা নিয়েছে যে যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়ন করে এই দেশগুলোর সাথে আমার বাণিজ্য সম্প্রসারণ করব, আমার অর্থনৈতিক সাম্রাজ্য আমি আমেরিকার উপরে নিয়ে যাব। অলরেডি সে চলে গেছে আমেরিকায়। আমি এই প্রসঙ্গে ছোট্ট একটু কথা বলে নিই। আমার মেয়ে বুয়েট থেকে পড়ালেখা করে, সে তাকে এতটাই স্বাধীনতা ছিল আমার কাছ থেকে, যা করবে একান্ত তার ব্যাপার। আমার দায়িত্ব ছিল তার যা প্রয়োজন সেটা সরবরাহ করা, সেটা দেওয়া। ও যখন বুয়েটে পড়ে তখন আমাদেরকে বললো আমি হায়ার এডুকেশনে যাবো। ফাইন, ও যাওয়ার জন্য ব্যবস্থা করলো, গেল। ও এমএস করেছে, লিঙ্কন ইউনিভার্সিটি পিএইচডি করেছে। এখন সে মিশিগানে টয়োটা কোম্পানির সিনিয়র গবেষক হিসেবে কর্মরত আছে, গবেষণা করছে। তার প্রথম 3টা গবেষণা দায়িত্ব দিয়েছিল টয়োটা কোম্পানি। 1 নম্বর হলো গাড়িতে ড্রাইভার উঠলে যদি ড্রাইভার এডিক্টেড হয় গাড়ি চলবে না। ও আবিষ্কার করেছে সেটা গবেষণা করে। সে ভীষণ এনজয় করে, ভীষণ এনজয় করে। সে গবেষণা এতটা এনজয় করে যে তোমরা চিন্তা করতে পারো সে কি পরিমাণ রাষ্ট্র টয়োটা কোম্পানি তাকে টাকা দেয়, বেতন দেয়, কত সুযোগ সুবিধা দেয়। একবার বলছো যে বাংলাদেশে, আমি বাংলাদেশে আয়, চলে আয়, তুই এত সৃষ্টি করছিস, বিদেশে চলে যাচ্ছে, বিদেশে দেশের মানুষ তো পাচ্ছে না, কিন্তু দেশে আসলে কি ওরা কেউ গণবে? ওরে পাত্তা দেবে? কারণ সে একটা পয়সা ঘুষ খাবে না। আমি ওর বাবা, আমার বাবাও একই রকম ছিলেন। জীবনে একটা টাকা অবৈধভাবে তার কাছে ছিল না। আমার কাছে নেই, আমার মেয়ের কাছে থাকে না, জীবনে হবে না, মরে যাবো তাও হবে না। তাহলে দাঁড়াচ্ছেটা হলো আমি যদি মেধার বিকাশ ঘটাতে চাই তাহলে আবার সেই আন্দোলনটা গড়ে তুলতে হবে। সে আন্দোলন গড়ে তুলে রাষ্ট্রকে বাধ্য করতে হবে। যাও, তোমরা রাষ্ট্রকে কি বাধ্য করেছে ভালোই জানো। এরপর দেখো ব্যালেন্স অফ পাওয়ার। আমি এর আগে প্রথম ক্লাসে ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলেছিলাম যে ইউরোপে সেই অটোমান বিসমার্কের নেতৃত্বে পাওয়ার অ্যালায়েন্স এবং পরবর্তী সময় রাশিয়ার নেতৃত্বে কাউন্টার পাওয়ার অ্যালায়েন্স, এর মাধ্যমে ব্যালেন্স অফ পাওয়ারের সূচনা হয়। এরপরে যখন সোভিয়েত ইউনিয়ন আসে, দেখো তো তখন পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মধ্যে একটা ব্যাপক তৎপরতা ছিল না। ও যদি পুঁজিবাদ যদি এখানে যায়, সমাজতন্ত্র এখানে যেতে চাবে না, না গেলে ব্যালেন্স হবে? জি স্যার। আচ্ছা, তারপর সমাজতন্ত্রের পতন হয়েছে। দেখো তো জাতিসংঘ হয়েছে। জাতিসংঘ যখন, তোমরা জানো পৃথিবীতে প্রথম ইন্টার কন্টিনেন্টাল ব্লাস্টিক মিসাইল, এর আগে তো পারমাণবিক বোমা হয়েছে, হাইড্রোজেন বোমা হয়েছে, তারপর তোমার ক্ষেপণাস্ত্র হয়েছে। পৃথিবীতে কোন রাষ্ট্রটা
আন্তঃরাষ্ট্রীয় ক্ষেপণাস্ত্র ইন্টারকন্টিনেন্টাল ব্লাস্টিক মিসাইল আবিষ্কার করে? 1970-এর দশকের শেষে এটা আবিষ্কার করেছিল স্যার ইউএসএ। সোভিয়েত ইউনিয়ন। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগান সাহেব। না, 1980-র দশকে, 80-র দশকের সেই সময় রিগান সাহেবের প্রথম দিকে 1981 সালে রিগান সাহেব বললেন যে আসেন আমরা পরস্পরের প্রতি পরস্পরের দিকে তাক করে থাকা অস্ত্র সরিয়ে নিই। তখন সোভিয়েত ইউনিয়ন সরেনি। তখন আমেরিকা ব্যালেন্স করার জন্য সে একটা কর্মসূচি গ্রহণ করলো। তোমরা কি সেইটা শুনছো? কি বলে যে ন্যাশনাল এনডিআই, ন্যাশনাল ইনিশিয়েটিভ, না না, ন্যাশনাল ডিফেন্স ইনিশিয়েটিভ বা তারকা যুদ্ধ কর্মসূচি। জি স্যার, তারকা যুদ্ধ শুনছি। এই তারকা যুদ্ধ কর্মসূচি ছিল ফর ব্যালেন্স অফ পাওয়ার। আবার দেখো তো, তোমাদের আর্মস কন্ট্রোল আছে লেখা, ডিসআর্মামেন্ট আছে। ডিসআর্মামেন্ট মানে নিরস্ত্রীকরণ। পৃথিবীতে কখনো নিরস্ত্রীকরণ হবে না, নিয়ন্ত্রণ করা যাবে। সেটা কিরকম? যে আমরা যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, পারমাণবিক অস্ত্র বানাতে যে ওয়ারহেড, যেখানে ইউরেনিয়াম প্লুটোনিয়াম থাকে, এই ওয়ারহেড গুলো যদি ধ্বংস করা যায়, অর্ধেকও না, অর্ধেকেরও কম, তাহলে সারা পৃথিবীকে আলোকিত করা যায়, সারা পৃথিবীর মানুষের কল্যাণে ব্যয় করা যায়। তোমরা কি জানো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা? জি স্যার, যদিও পাবনাতে। ডিউরিং ইউনূস সাহেব হয়তো সেই প্রশ্ন আসবে না, কিন্তু এটা তোমরা কি জানো যে 1 কেজি ইউরেনিয়াম দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং কত মেট্রিক টন কয়লা দিয়ে সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায়? এই এখানে দেখো, আমি প্রশ্ন রাখছি, আমি দেখবো কালকে কেউ জিজ্ঞেস করো কিনা। এখানে আছে দেখো, ডিসআর্মামেন্ট। তাহলে দেখো তো, ডিসআর্মামেন্ট কি সম্ভব? না স্যার, কি সম্ভব? আর্মস নিয়ন্ত্রণ। কন্ট্রোল। আচ্ছা, এরপর আছে জিও পলিটিক্স। জিও পলিটিক্স, ভূ রাজনীতি। ভূ রাজনীতির দুটো দিক আছে, একটা হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি আর একটা হচ্ছে জিও পলিটিক্স। পলিটিক্যাল জিওগ্রাফির আগে তুমি একটু ভূগোল নিয়ে ভাবো। ভূগোলে আমরা জানি যে একটা হচ্ছে মানবিক ভূগোল আর একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, নদী, খাল, বিল, এগুলো সব কিসের মধ্যে পড়ে? প্রাকৃতিক। প্রাকৃতিক ভূগোলের মধ্যে। প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ে। আমাদের বঙ্গোপসাগর কিসের মধ্যে পড়ে? ভূগোলের মধ্যে পড়ে। হ্যাঁ, প্রাকৃতিক প্রাকৃতিক ভূগোল। বা ভূগোল। বঙ্গোপসাগর কি ভূগোলের একটা উপাদান না? জি অবশ্যই। যখন বঙ্গোপসাগর নিয়ে রিসেন্টলি বোধহয় তোমরা শুনছো আমেরিকা একটা ঘাঁটি গাড়তে চায়। জি স্যার, এই তো অনেকদিন ধরে শুনছি স্যার এগুলো। শেখ হাসিনা ক্ষমতা থেকে বলে গেছে না বারবার? জি স্যার। মনে আছে সবার তোমাদের? জি স্যার, বলে গেছে তো। অবশ্য আমাদের একটা সুবিধা আছে, আমরা জানি কিন্তু মানি না, আমরা ভুলে যাই, আমাদের তাড়াতাড়ি ভুলে যাওয়ার একটা মন আছে, এটা একটা প্লাস পয়েন্ট। আমাদের প্লাস পয়েন্ট আমরা জানি না। আরো ভালো প্লাস পয়েন্ট, আমরা জানি না তাও জানি না। কি মধুর না, কি মজার! এই জন্য দেখো না, মাথায় একটা চুল নাই, সব চুল পড়ে গেছে, খালি মাথা কামাই মাথা কামাই। তা মাথা চুল থাকবো কেমনে? যারা দুশ্চিন্তা নাই, যাদের কোনো কল্পনা নাই, ভাবনা শক্তি নাই, চিন্তাশীলতা নেই, ক্রিয়েটিভিটি নেই, তাদের ঘুমটা ভালো হয়। আমার চিন্তা করতে পারবে না যে আমি দিনে কতটুক সময় বিশ্রাম নিই এবং কি পরিমাণ আমি পড়ালেখা করি। এটা আমার আমার চাহিদা, এটা আমার ইচ্ছা। আমার ভালো থাকে যখন পড়ালেখা করি, তখন আমার ভালো লাগে। আমার কয়েক ঘন্টা পড়লে একটু একটু অন্যরকম লাগে, তখন উঠে চলে যাই। তোরা মনে রাখবে, সারাদিন পড়ার দরকার নেই,
দুটো ঘন্টা পর 2 ঘন্টা পর যদি তোর পড়ার ইচ্ছাটা একটু কমে যায়, দেন আর দেয়ার বই বন্ধ করে উঠে যায়। কারণ তখন বসে থাকা মানে হলো মানুষের কত প্রেশার ক্রিয়েট করা। পড়াও হবে না, মনটাও খারাপ হবে, শরীরটাও খারাপ হবে। ও উঠে যাও, ভুলে যাও এই কথা, অন্য কাজ করো, বাবা মার সাথে গল্প করো, বন্ধুদের সাথে একটু কথা বলো, ফোনে একটু গল্প করো, বা একটা ভিডিও টিডিও দেখো, কোন একটা রেকর্ড দেখো, কিছু একটা দেখো, দেখো তার ঘন্টা খানেক পড়া বা তো বলেছে না চাই এখন একটু পড়ি, তখন আবার তো ভালো লাগে পড়তে। কখনো মনের উপরে চাপ দিয়ে কিছু করলে সেটা ভালো হয় না। কাজে তুমি চেষ্টা চালিয়ে যাবে, একটা সময় তুমি পারবে। তো যাও এখন, তাহলে গেল, তাহলে এখন ভূগোল মানে আমাদের বঙ্গোপসাগর, এটা কি এখন নিছক ভূগোলের অংশ আছে, না আমেরিকা একটা ঘাঁটি গাড়তে চায়? কেন? কারণ এটা এই জায়গাটা বিশ্বের সবচেয়ে নিরাপদ একটা বাণিজ্যিক রুট, এবং এইটার কাছাকাছি আবার একটা যে মালাক্কা প্রণালী, যেখান দিয়ে চীনের বাণিজ্যের মূল প্রবাহটা, অর্থাৎ চীনের উপরে নজরদারি করা যাবে যদি এখানে একটা ঘাঁটি গাড়া যায়। তাহলে আমরা কি চীনের বিপক্ষে চলে যাব কিনা? জি স্যার, এক সাইডে গেলে তো আরেক তাহলে সাইডের বিপরীত হয়ে যায়। এখন বঙ্গোপসাগর কি নিছক ভূগোলের একটা অংশ আছে, নাকি রাজনীতির অংশ হয়ে গেছে? রাজনীতির অংশ অবশ্যই। এইটা হলো পলিটিক্যাল জিওগ্রাফি। আচ্ছা, আমার কি ওই যে ক্যারিব সাগর, ওটা নিয়ে কি কোনো রাজনীতি হচ্ছে কি? ভেনেজুয়েলার সাথে একটা ঝামেলা চলতেছে শুনছি। না, সেটা তো ক্যারিব সাগরে না, সেটা দক্ষিণ আমেরিকায়। ক্যারিবীয় অঞ্চলে যে ছোট ছোট দেশগুলো আছে, তাদের কি কোনো ভূখণ্ড কি আমেরিকা দখল করতে চাচ্ছে, বা কোনো তার প্রতিবেশী গোয়েতামালা অমুক জায়গা তমুক জায়গায় এইসব জায়গায় কি তার ঘাঁটি কাটতে চাচ্ছে? চাচ্ছে না। না স্যার, এরকম তো শুনি নাই। ওটা পলিটিক্স নাই, ওটা হচ্ছে নিছক ভূগোল। তাহলে কি দাঁড়ালো? ভূগোলের যে উপাদান নিয়ে যখন রাজনীতি সৃষ্টি হয়, তখন তাকে পলিটিক্যাল জিওগ্রাফি বলে। তাহলে তুমি প্রথম রাখো, ভূগোলের কাজ হচ্ছে ভূগোলের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা। কিন্তু সে সব ভূগোল নিয়ে আলোচনা করে না, সে সেই ভূগোল নিয়ে আলোচনা করে যেই ভূগোল নিয়ে রাজনীতি হয়। আবার অ্যাট দ্য সেম টাইম পলিটিক্স এর কাজ হলো পলিটিক্স নিয়ে আলোচনা। তবে সেই পলিটিক্স যদি ভূগোলের সাথে থাকে, সেটা নিয়ে আলোচনা করে। যেমন দেখো তো, সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট শাসন, চীন একটা কমিউনিস্ট শাসন, তোমার পূর্ব ইউরোপ ছিল কমিউনিস্ট শাসন, এটা কি রাজনীতি না? জি স্যার, অবশ্যই। আমরা আলোচনা করি না সোভিয়েত ইউনিয়ন আমেরিকার সম্পর্ক নিয়ে আলোচনা করেছি না? জি স্যার। অর্থাৎ তখন আলোচনা করেছি পূর্ব এবং পশ্চিমকে নিয়ে। তাহলে পূর্ব কি ভূগোলের একটা উপাদান না? জি অবশ্যই। সেটা কি পলিটিক্যাল না? জি স্যার। আবার পশ্চিম পুঁজিবাদী বিশ্ব, সে একটা ভূগোলের অংশ, আবার সে পলিটিক্যাল। এইটা নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে রাজনীতি। অর্থাৎ এই ভূগোলটা হচ্ছে জিও পলিটিক্স, ভূরাজনীতি। অর্থাৎ কোন ভূখণ্ড নিয়ে রাজনীতি হচ্ছে সেটা হচ্ছে জিও পলিটিক্স এর অংশ। আর যেই ভূগোলের অংশ নিয়ে মানে যে রাজনীতি হচ্ছে সেটা হচ্ছে জিও পলিটিক্যাল জিওগ্রাফি। অর্থাৎ মানে জিওগ্রাফির ভিতরে পলিটিক্স, পলিটিক্স এর মধ্যে জিওগ্রাফি, এইরকম। দেখো, এটা হচ্ছে পলিটিক্স, এটা হলো জিওগ্রাফি। যখন জিওগ্রাফিতে পলিটিক্স আসতেছে, তখন হচ্ছে হলো পলিটিক্যাল জিওগ্রাফি। আবার জিওগ্রাফি যখন পলিটিক্স এর মধ্যে যাচ্ছে, তখন জিও পলিটিক্স। এটা হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি। এবার আসো আমি এটা শেষটা আলোচনা করি। লাস্টেটা কি আছে বলতো? টেরোরিজম। terrorism। হ্যাঁ, এই যে এখানে তোমাদের সব লেখা আছে, আমি এগুলো সব তোমাদের পিডিএফ এ সবই আছে। আমার মনে হয় তোমাদের একবার পড়ো, পড়লে দেখবে তোমাদের ভালো লাগবে। এই যে ন্যাশনাল পাওয়ার সবই লেখা আছে এখানে, ব্যালেন্স অফ পাওয়ার, তারপর ডিসআর্মামেন্ট, আর্মামেন্ট, জিও পলিটিক্স। এই যে কি আসলো, টেরোরিজম। terrorism। এর ইংরেজি কি, বাংলা কি? সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ। এটা কি লেখা আছে? টেরর।
টেরর বাংলা কি? সন্ত্রাস। তারপর কি লেখা আছে? টেররিস্ট। তার বাংলা কি? সন্ত্রাসী। এই যে টেররের পর আইএসএম, এটা বাংলা কি? এই যে টেররের বাংলা হচ্ছে সন্ত্রাস, আর টেররের পর আইএসএম, আইএমএস এর বাংলা কি? ইজম। বাদ যে কোনো মতবাদ, তত্ত্ব। মতবাদ বা দর্শন যাই বলো। আচ্ছা, তাহলে কি এইটা দাঁড়ানো না টেরর বা সন্ত্রাস একটা মতবাদ? জি স্যার, এখানে তাই বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, চীনের দার্শনিক বলেছেন তুমি একজনকে গুলি করে মেরে ফেলাও, হাজার জন পালিয়ে চলে যাবে। আচ্ছা, যে মানুষকে গুলি করে মেরে ফেলায় তারে কি মানুষ আদর করে না? দেখা ভয়তে সালাম দেয়? ভয় পায় স্যার। ভয় পায়। তার কাছে কেউ যাইতে চায়? না, তারে কেউ ভালোবাসে? যদি না আবার নিজের কাছে অস্ত্র থাকে তাই। তারে কেউ ভালোবাসে? মানুষ ভালোবাসে? না স্যার। একজন টেররিস্টকে মানুষ কখনোই ভালোবাসে না। আচ্ছা, সে সমাজের সমস্যা। তাহলে এটা ইজু মতবাদ হলো কেন? তোমার কি পছন্দ হচ্ছে যে একটা সন্ত্রাসকে আমি মতবাদ বলবো? যেমন ক্যাপিটালিজম, সোশ্যালিজম একটা দর্শন। আমি ঠিক একজন একটা যেমন বাংলাদেশে কিছুদিন আগে দেখলাম বলছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি জঙ্গি। যারা জঙ্গি তাদেরকে জঙ্গি বলা হয়, জঙ্গি বললেই তারা জানে যে আমরা জঙ্গি, তারা অখুশি হয় না। আমি দেখলাম কিছুদিন আগে ওই বেশ কয়েক মাস আগে, এক মাসও হয়নি বোধহয়, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় ওই সাইডে মেট্রো রেলের নিচে দিয়ে তুমি কে আমি কে, সন্ত্রাসী সন্ত্রাসী। কেউ বলতেছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। কেউ বলতেছে আহ এই নিয়ে এখন এই ধরনের স্লোগান চলছে না, ইনক্লাব ইনক্লাব, এরকম কি কি স্লোগান চলছে না এখন? জি। চলছে চলছে কিনা মানে আজকের কি কি চলছে সেগুলো তো মাথার ভিতর নিতে হবে। নিয়ে আজকে কি মূল্যায়ন করবে সেটা বড় কথা না, আগামীতে এর একটা মহামূল্যায়ন হবে। মহামূল্যায়ন হবে, কারণ এখন যদি তোমার সে প্র্যাকটিস না থাকে তখন তুমি মূল্যায়ন করতে পারবে না। তাহলে আসো, এই যে আচ্ছা এখানে আমরা ধর্মীয় ভাবে চিন্তা করি, কাদেরকে বলা, কাদেরকে ধরা হয়? উগ্র মতবাদ। এই জায়গাটা কাদেরকে ধরা হয়? কোন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, জৈন না মুসলমান? সন্ত্রাসবাদ তো স্যার প্রত্যেক ধর্মে থাকতে পারে স্যার। প্রত্যেক জায়গায় আছে, বাট রিসেন্টলি আমরা যদি জানি ইসলামোফোবিয়া নামে একটা জাতিসংঘ দিবসও ঘোষণার দাবি জানিয়েছে আমাদের ওআইসি। ইসলামোফোবিয়া মানে কি? ইসলামের প্রতি ভয়। এটা বিসিএস একবার আসছিল, এটা নিয়ে সমালোচনা হয়েছিল, এটা কেন আসলো? ইসলাম কি ভয়ের কোনো বিষয়? ন্যারেটিভ যেভাবে তৈরি করা হয় আচ্ছা, স্যার। তো বলো তো আল কায়দা কি? আল কায়দা একটি সংগঠন স্যার। মানে আল কায়দা কি শব্দটা কি, কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। আর এর অর্থ কি? অর্থ- শোনো, যখন সমাজতন্ত্রের সাথে আমেরিকা তথা পুঁজিবাদের ব্যাপক দ্বন্দ্ব চলছিল, তখন তারা সমাজতন্ত্রের বিরুদ্ধে মুসলমানদেরকে নানা ভাবে উদ্বুদ্ধ করেছে। ওরা বলেছে রুশ বিপ্লবের সময় অনেক মসজিদ ভেঙে ফেলেছে, তোমরা সোভিয়েতকে ধ্বংস করে ফেলো, আমাদের সাথে আসো। যখন 1979 সালে আহ আফগানিস্তানে সোভিয়েত বাহিনী আসলো, তারপরেই আমরা জানতে পারি ইতিহাস থেকে, আমাদের ঘটনা প্রবাহ থেকে, ওসামা বিন লাদেন আমেরিকার সহযোগিতায় আসেন পাকিস্তানে। পাকিস্তানের পর্বতের গুহায় বসে আমেরিকার টাকায় এবং পাকিস্তানের আইএস এর সহযোগিতায় গঠন করা হয়
আল কায়দা। আল কায়দা শব্দের অর্থ হচ্ছে গুহা। যেহেতু পর্বতের গুহায় হয়েছে এবং ওদের কাজ ছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো, তাহলে আমেরিকা তথা পুঁজিবাদের নেতৃত্বে মুসলমানদের মধ্য থেকে একটা গ্রুপকে নিয়ে তারা সমাজতন্ত্রের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড বা মারামারির কাজে লাগালো। তখনও কিন্তু সন্ত্রাসবাদ কথাটা আসেনি, কিন্তু তখন তখন তো ওসামা বিন লাদেন সহ তার সাথে যারা ছিল তাদের ভিতরে একটা দর্শন এসে গেল কিনা যে আমরা সন্ত্রাসের মধ্য দিয়ে সমাজতন্ত্রকে ধ্বংস করব। জি স্যার। তাহলে ইজুম হবে না? এবার বুঝেছো পুঁজিবাদ কিভাবে ইজুমটা ঢোকাই দিয়েছে সন্ত্রাসের সাথে? কি সুন্দর, জি স্যার। মহামূল্যবান। ওই যে ঢুকাই দিল যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেল। একটা কথা আছে, যে আমেরিকার বন্ধু তার শত্রু লাগে না। জি স্যার। ওসামা বিন লাদেন বন্ধু ছিল, যখনই সোভিয়েতের পতন হয়েছে তখন আর সে বন্ধু নাই, তাকে আস্থা করে নিক্ষিপ্ত করা হয়েছে। তখন কি ওসামা বিন লাদেন ছেড়ে দিবে? না। তার পরিণতি টুইন টাওয়ার। তারপরে কি হয়েছে মধ্যপ্রাচ্যে যখন আপনি গেছেন 2003 সালে, তারপর তোমরা জানো যে একটা পর্যায়ে এসে এসে আবু বকর আল বাগদাদির নেতৃত্বে ইরাকের একটা বিশাল ভূখণ্ড, তারপরে লেভেন্ট সিরিয়ার একটা জায়গা নিয়ে 2014 সালে খেলাফত গঠিত হয়েছিল না? জি স্যার। আইএসআইএল। আইএসআইএস তারা কি করেছিল? তারা কি আমেরিকার সৈন্যদেরকে মারতে পেরেছিল বা পশ্চিমা বিশ্বকে, বিশ্বের মানুষদেরকে চরমভাবে ধ্বংস করতে পেরেছে? নাকি ওই ইরাকের একটা ছোট্ট গোষ্ঠীর সব পুরুষকে মেরে ফেলেছে আর নারীদেরকে চরমভাবে রেপ করেছে? এখন কি সেই সেই লোকটা বাইসা আছে? মেরে ফেলাইছে। মেরে ফেলছে। তা মানেটা হচ্ছে আপনি যদি এইরকম একটা সভ্য সময় এসে কোন আদর্শে বিশ্বাস করেন, সেই আদর্শ যদি জনকল্যাণ এবং জনসমর্থন না থাকে সেটা খুব বেশিক্ষণ টিকতে পারে না। আমি দেখেছি সেই সময় রিয়াক্টটা কিভাবে হয়। একটা ঘটনা আর একটা ঘটনা জন্ম দেয়, খেয়াল করবে, একটা ঘটনা একটা ঘটনা জন্ম দেয়। আমি দেখেছি যে ভূমধ্য সাগরের তীরে 23 জন ককপিট খ্রিস্টান ছেলেকে এনে এই বাগদাদির লোক ছেলেরা হাসতেছে আর গলা কাটতেছে, রক্তাক্ত দেহগুলো ভূমধ্য সাগরে ভাসিয়ে দেওয়া হলো, ছবি তোলা হচ্ছে। আচ্ছা তুমি চিন্তা করো, এই ছবিটা দেখার পর মানুষের সে কোন ধর্ম আমার দরকার নেই, সে মানুষ কিনা, জি অবশ্যই। সে তো রাজনীতি করে না। দেখো ওই আমার ধারণা তাৎক্ষণিকভাবে ওই প্রতিক্রিয়ার কিছুদিন পরেই নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে আমাদের তানিমরা সাকিবরা খেলতে গেছিল না? জি স্যার, সেখানে একজন গোলাগুলি হয়েছে তো। অস্ট্রেলিয়ান ছেলে দুইটা মসজিদে 51 জন মানুষকে মেরে ফেললো না? জি স্যার, গুলি আচ্ছা করে। ওই 51 জন মানুষ কি তার শত্রু ছিল? না স্যার। বলো না শত্রু ছিল কিনা? না স্যার, সে তো কল্পনা করে নিছে যে এদেরকে হত্যা করতে হবে। কেন তুমি তাদেরকে মারলে? আমার তো জবাব নেই, আমি জবাব পাবো না। হয়তো আমি বুক ভেঙে বুক ফাটিয়ে শুধু চিৎকার করে বলতে পারবো কেন 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 বলতে পারবো, বাট আমি কোনো রেজাল্ট পাবো না। তার কিছুদিন পর ইস্টার সানডে, তোমাদের মনে আছে কিনা? জি স্যার, ইস্টার শ্রীলঙ্কাতে। সানডে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার 8টা জায়গায় বোমা মারা হলো মুসলমান সন্ত্রাসী দ্বারা। সেই সময় 253 জন মানুষ মারা গেল। বাংলাদেশের ওই শেখ সেলিমের নাতি পর্যন্ত 8 বছরের ছেলেটা মারা গেল। এই যে 253 জন মানুষ, কেউ কি তাদের শত্রু ছিল? তারা কি তোমার ইসলামী পার্টি ইসলামী আদর্শের বিরোধিতা করেছে? তারা কি তোমার ইসলামকে ঘৃণা করেছে? এদেরকে তুমি কেন মারলে? কি জবাব দেবে? এভাবে মেরে কি এভাবে মেরে কি তোমার দর্শন প্রতিষ্ঠা করা যায়? না স্যার। এইভাবে সাধারণ মানুষকে মেরে শুধু সাধারণ মানুষের ভিতরে ভয় ঢুকে দেওয়া যায়, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা যায়, কিন্তু আদর্শ বাস্তবায়ন করা যায় সম্ভব? না স্যার। ধন্যবাদ। না স্যার। এইটি মনে রেখো,
সো যদি তুমি শান্তি চাও, মানুষকে ভালোবাসো, যদি ভালো থাকতে চাও, নির্বিবাদে মানুষের কাছে ক্ষমা চাও। ক্ষমা এবং ভালোবাসা, এই দুটো শব্দ যদি জীবনে ধারণ করতে পারো, সারা জীবন ভালো থাকবে। তোমাদের ভালো থাকার প্রত্যাশা রইল। আগামী বৃহস্পতিবারের ক্লাসে দেখা হবে। আজকে তোমাদেরকে আমি এই পিডিএফটা দিচ্ছি, সকালে রেকর্ডটা দিয়ে দিবে। আর আগামী ক্লাসে যদি ছেলেমেয়েরা সন্তোষজনক যাও ক্লাসে আসে না আসে, আমি আর ক্লাস দেবো না। আর এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, তোমাদের কাছে কেমন মনে হলো? স্যার খুবই ভালো লেগেছে স্যার। আচ্ছা, তোমার কি মনে হয়েছে যে এই কথাগুলো আমি কিন্তু গল্প করেছি, এবং গল্প করতে গেলেও না একটু জোরে জোরে কথা বলতে হয়েছে না আমার? জি স্যার, অনেক কষ্ট করতে হয়েছে স্যার। তাহলে তুমি যদি আমাকে আহ, তোমাদেরকে ফ্রি পড়াচ্ছি, তার মানে কি তোমরা ফ্রি খেতে চাচ্ছ না বোধহয়। তোমরা যেহেতু অল্প সময় আসো, এই সময় তুমি টাকাও চেতে পারবো না। টাকা চেলে তুমি, টাকা চেলে তো ফর্মাল হয়ে যাবো। সব ফর্মাল হতে চাইনি, বাট তোমাকে হেল্প করতে চেয়েছি। আমার মনে হয় তোমরা যদি এই যেমন এই ক্লাসটা আমি 50তম বিসিএস পড়াবো, এই দুটা ক্লাস পড়াবো 6টা ক্লাসে, আমি সেটাকে পই পই করে প্রতিটা জিনিস জায়গাটা ভেঙে বলবো। তোমাদের সেই সুযোগটা নেই, বাট তোমরা কিন্তু বুঝে গেছো। জি স্যার। তোমরা স্যার সবাই পরীক্ষা ফেসবুকে দিয়ে ভালো করে লাইভে ক্লাস ভাইবা, দিতে পারেন স্যার। পরীক্ষা শেষ হয়ে যাবে তার একদিন পরে তোমাদের ভাইবা ক্লাস শুরু করে দিব। তখন কিছু পয়সা দিতে হবে আর কি। ফেসবুকে লাইভে ক্লাস দিতে পারেন স্যার, তাহলে উপস্থিতি থাকবে স্যার। ফেসবুক লাইভে জি স্যার। আমি চাচ্ছিলাম যে যারা এসছে তারাই কথাবার্তা বলুক, তারাই জানুক। আচ্ছা দেখি তাহলে নেক্সট ক্লাসে ফেসবুক লাইভে নিব। জি স্যার, তাহলে উপস্থিতি থাকবে এবং কথা বলার অনেক মানুষও থাকবে। ফেসবুক আবার কথা বলতে পারবে না, তোমরা লিখতে হবে। জি স্যার, সেটা করতে পারেন ওই স্যার। লেখা আবার ওই যে তুমি যে কথা শুনতেছি আমি কথা বলতেছি, নাহলে তো তোমাকে লিখতে হতো। স্যার একটা চলমান ইস্যু নিয়ে একটু স্যার আলোচনা একটু সামান্য হ্যাঁ বলবেন হ্যাঁ, নাকি? চলমান বিষয়টা এই যে যেগুলো বললাম এগুলো তো চলমান। ওই যে বললাম না যে আজকে গাজা, তারপরে রাশিয়া স্যার ইউক্রেন, এই যে বর্তমানে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটা সংঘর্ষ পাকিস্তান দেখা আফগানিস্তান, যাচ্ছে। এটা পাকিস্তান আফগানিস্তান এটা আসলে অনেক আগের সেই 1919 সালের পর থেকে শুরু হয়েছে। সেটা চলতেছে সীমান্ত সমস্যা। মোট কথা হলো সীমান্ত সমস্যা। হম আহ, যখন আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয়েছে, উত্থান হয়েছে, পতনের সময় সে আমেরিকাকে সাহায্য করেছে। আবার যখন উত্থান হয়েছে তখন ভারতের সমস্যা হয়েছে, পাকিস্তান খুব ডুগডুগি বাজাইছে। এখন আবার তালেবান পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসে। জি যখন স্যার। ভারতে আসে তখনই পাকিস্তান আর আফগানিস্তান সীমান্ত যুদ্ধ শুরু হয়ে যায়। এখন দোষ দেওয়া হচ্ছে ভারতকে, ভারতে গেছে ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি। ইন্ডিয়া তো সারা জীবন তালেবানদেরকে গালিগালাজ করছে, এখন তো তালেবানদেরকে আপন এই করে এই নিছে। এই যে বিষয়টা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে এবং রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নাই। জি স্যার। বললাম না কিছুদিন আগে চীন যে শত্রু ছিল ভারতের, আজকে আমেরিকা ভারতকে ঠেলে দিল চীনের দিকে। আর চীন গপ করে ধরে ফেলেছে ভারতকে, যায় আর চিন্তা নাই, তুই এসে গেছিস আর অসুবিধা নেই। এখন তুই আমি রাশিয়া দেখাইতে বসছি আমেরিকারে এ কি করতে পারে। জি স্যার, আর তো পাকিস্তান চলে গেল আমেরিকার কোরামে স্যার। আচ্ছা, পাকিস্তান শুধু আমেরিকা না, পাকিস্তান ভারতের সাথে যে সোভিয়েত ইউনিয়নের সৌদি আরবের সাথে সে একটা চুক্তি করেছে, সামরিক চুক্তি করেছে। সেই চুক্তির প্রতিবাদে তোমরা জানলে আশ্চর্য হয়ে যাবে, ভারত বিশ্বের 1 নম্বর চাল রপ্তানিকারক দেশ। সে সৌদি আরবের চাল রপ্তানি বন্ধ করে দিছে। আর সৌদি আরবের 88% চাল যায় ভারত থেকে, বাসমতি নন বাসমতি। জি সৌদি আরব বিপদে পড়ে গেছে। কারণ এই সময়টা যে সবাই সবার উপরে নির্ভরশীল। এই সময় ডোনাল্ড ট্রাম্পের এই বাড়াবাড়ি করে সারা বিশ্বকে একটা অস্থির অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। এটা তার উচিত হয়নি। আজকে এটা সে অনুচিত কাজ করেছে, এন্টি গ্লোবালাইজেশন কাজ করেছে। আবার তাদের পক্ষে গ্লোবালাইজেশন নেওয়ার জন্য কিভাবে সমাজতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন এটা ব্যালেন্স ছিল, সোভিয়েত ইউনিয়ন নাই, ব্যালেন্স নাই। তারপরে আমরা একটা জায়গায় এসেছি, আমাদের লাভ হয়েছে, আমরা অনেক ভালো করেছি। তো ধন্যবাদ, ভালো থেকো।
জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। কবি